আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 94 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সাফি ভাই, ওকে তুমি ব্যতীত আদর করার আর কেউ থাকবে না। ওকে তুমি প্লিজ আদর করো, পারলে তোমার সন্তানের থেকে বেশি আদর করো। জানি এ সম্ভব নয়, তবু চেষ্টা করো। চেয়েছিলাম এই সানি মেহরা শিকদারের মতো ভাগ্য নিয়ে এই দুনিয়াতে যেন কারো আর আগমন না ঘটে, কিন্তু আমার মনে হয় আমার সন্তানই এই ভাগ্য নিয়ে জন্মাবে। ওরও আমার মতো থেকেও কেউ থাকবে না। প্লিজ ওকে একটু আদর করো, ও যেন মামার আদর পায়। প্লিজ সাফি ভাই, আমার এই আবদারটা রেখো। তুমি ছাড়া আমার অংশকে কে আর ভালোবাসবে না? আমার অংশকে ভালোবাসার কেউ নেই। সাফি নিজেকে দমিয়ে রাখতে পারলো না, শক্ত করে জড়িয়ে ধরল সানিকে। কণ্ঠস্বর তারও ভেঙে আসছে। উল্টো পাল্টা কথা বলবি না, তুই অযোগ্য সন্তান না। তুই পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের ভেতর একজন হবি। তোর সন্তান সবার ভালোবাসা পাবে, সবার দোয়া নিয়ে বড় হবে, সবার চোখের মণি হবে। আর মিথ্যা সান্ত্বনা দিও না সাফি ভাই। আমি নিজের হাতে আমার সন্তানের সব আদর কেড়ে নিয়েছি। পশুর রক্ত তো তাই আঁচড় কেটেছি। খানবাড়ির রাজকন্যার দিকে নজর দিয়েছি। রাজকন্যা অবুঝ ছিল, তাই আমি তো ছিলাম না। সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি আমি। সানি অনুতপ্ত সুরে বলে উঠল, আজ কেন জানি মনে হচ্ছে আমি অন্যায় করে ফেলেছি তোর সঙ্গে। ভুল করে ফেলেছি আমি। সেই দিন তোকে আদা বাধা দেওয়া উচিত ছিল না। তোর আবদার মেনে নেওয়া একদম ঠিক হয়নি আমার। আমি তো বড় বোঝা উচিত ছিল, একটা কখনো সম্ভব নয়। সানি আহত কণ্ঠে মৃদু সুরে হাসলো, একটু হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, তুমি আমাকে একটু বেশি মায়া করো সাফি ভাই। আমাকে যেন কয়জন মায়া করেছে তার অনুতপ্তে দগ্ধ হয়েছে। তুমি শুধু আমাকে মায়া করে ভুল করেছ। তুমি যদি রায়হান খানের মতো পশুরক্ত ভেবে দূরে ঠেলে দিতে, তাহলে আজ তুমি অনুতপ্তে পড়তে না। তোমার তো সব আছে, কিসের আফসোস, কিসের অনুতাপ? মামা ঠিক বলেছে, পশুরা আঁচড় কাটে, রাগে কিংবা মায়া তারা আঁচড় কাটে। জাস্ট সেট আপ সানি। আজকের দিনে তোর মার খেতে ইচ্ছে হয়েছে তাই না? তাই উল্টো পাল্টা বকতে শুরু করেছিস। তোর এখন বাড়ি রয়েছে, কেরিয়ার সম্পূর্ণভাবে তুই এখন সেটেলড। বাবাকে বলবো যা হবার হবে। সানি ঘোর প্রতিবাদ জানালো সাফির কথায়। তুমি আর বড় মামা মাঝে আসবে না। আমি চাই না আমার জন্য বাবা ছেলে দ্বন্দ্ব হোক। তুমি কিছু বলবে না। তুমি ভেবো না তোমার আর আরোহীর কথা মামা মেনে নিয়েছে তার মানে আমাকে মেনে নিবে। উনি আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখিনি সাফি ভাই। ভাবলে কিভাবে মেনে নিবে? এখানে অনেক বোঝাপড়া রয়েছে। তুমি এসবে এসো না। আমি তোমার কাছে অনেক ঋণী সাফি ভাই। আরও ঋণ বাড়াতে তোমার কাছে আজ আর করা একটা বড় আবদার রাখলাম। প্লিজ এই আবদারটা রেখো আমার। সানির জন্মদিনে তার মনে একটু ভার থাকলেও এ খুব বেশি প্রকাশ পায় না, তবে আজ কেন জানি মনে একটু বেশি ভার সানির। সাফি বরাবরই আজও সানিকে কিছু বলার ভাষা খুঁজে পায় না। এক প্রকার মাথা নত করে বেরিয়ে আসতে হয় ঘর থেকে। সারা ঘর থেকে বেরিয়ে আসার পর এক ভয়ঙ্কর অস্থিরতার সানির আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিল। দু চোখের পাতা এক করতে দেয়নি সানিকে তার তীব্রভাবে পাওয়ার আকাঙ্ক্ষা। সে তার অতি নিকটের থেকেও হাত ছেড়ে দিয়েছে। এইভাবে কতদিন সারার সম্মুখে এলে এ দূরত্ব তাকে শ্বাস আটকিয়ে দেয়। এই কুল কিনারাহীন নদীর সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছে। তার ভালোবাসার নারী তার সম্মুখে আসবে, তার কি ইচ্ছে হয় না তার মনের ভিতর লুকিয়ে রাখা আবেগগুলোর ব্যক্ত করতে? রক্তে মাংস করা মানুষ সেও। ভালোবাসা মানুষের কাছে পেয়ে দূরে থাকা এক ভীষণ যন্ত্রণাদায়ক। তার ভালোবাসার নারী তাকে নিয়ে স্বপ্ন বুনছে, অথচ সে স্বপ্ন পূরণ করতে আজও ব্যর্থ। নিজের ব্যর্থতা আর একদিনের শৈলে প্রবাহমান রোগ তার পরিবারের জটিলতার ভেতর তাকে কুরে করে খাচ্ছে, যেন সযত্নে তাকে শেষ করা ছক কষছে। সকালে তৈরি হওয়ার সময় সারার দেওয়া শার্টটা যখন পরে বোতামগুলো লাগাচ্ছিল, সানির হাত অনবরত কাঁপছিল। আয়না নিজে যখন প্রতিচ্ছবি দেখছিল, বুকের ভিতর অসহায় যন্ত্রণা ভয়ানকভাবে গ্রাস করছিল তাকে। সোনালি রঙের ঘুড়িটা যখন পড়ছিল, এই ঘুড়ির কাঁটাগুলো যেন তীক্ষ্ণভাবে ধারালো অস্ত্রের মতো আঘাত করছিল তাকে। তবে আঘাতের রক্ত ঝরে না। যদি রক্ত ঝরতো হয়তো যন্ত্রণা কম হতো। ওয়ালেটটা হাতে নিয়ে যখন দেখছিল, তখন পাশাপাশি সারা আর শায়লা বেগমের ছবি তখন চোখের সামনে দৃশ্যমান হলো। পরক্ষীণ চোখজোড়া থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সানি ডান হাতের তালু দিয়ে মুছে নিল পানিটুকু। অসীম ধৈর্য নিয়ে তার রমণীর মুখে দাঁড়াতে হবে। তার দেওয়া উপহার দিয়ে তৈরি হওয়া সাজ দেখাতে হবে। অনেক সুন্দর করে আবদার করেছিল তার কাছে। তার রমণীর মতো এত সুন্দর করে আবদার অপেক্ষা করার ক্ষমতা নেই তার। আয়না নিজের প্রতিচ্ছবির দেখাও একবার দীর্ঘশ্বাস ছাড়ল সানি। এরপর ঠোঁটের কোণে তার নিজস্ব স্মিত হাসিটুকু এনে চিরুনি দিয়ে চুল ঠিক করতে করতে সুর তুলল। প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি, না পারি বন্দিতে সুর, না পারি বন্দিতে সুর। ড্রয়ার থেকে তার পছন্দের সুগন্ধি বের করে নিল। তার গায়ে পছন্দের সুগন্ধি আর পারফিউম দিতে দিতে আবার সুর তুলল। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোর বন্ধু আমার কেহ নাই। ইগনোর দিস সং। একদম পরিপাটি হয়ে পা রাখলো সারার ঘরে। ঘরের দরজা ভেতর থেকে লাগানো। সানির দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ল কয়েকবার। ভেতর থেকে সারার আওয়াজ ভেসে আসছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে খট করে দরজা খোলার শব্দ ভেসে এলো। সারা তখনও শুয়েছিল হয়তো। ঘন লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। মেয়েটা বরাবরই অগোছালো, মুখের হালকা তৈলাক্ত ভাব।
রাতের দেওয়া কাজলগুলো চোখের কোণে লেপ্টে আছে। তবুই সেই ঘুম জড়ানো মুখটা সানিকে তীব্রভাবে আকর্ষণ করছে। ঘুম ভেঙে কিছুক্ষণ আগেই, তাই হয়তো ঘুমের রেশ এখনো মিশে আছে তার মুখে। চোখ মুখ ফুলে রয়েছে, ঠোঁট শুকনো, তবু অদ্ভুতভাবে আকর্ষণীয়। সানি একবার শুকনো ঢোক গিলল। সারা চোখ কুচকিয়ে তাকাচ্ছে, চমকে উঠল। সানিকে দাঁড়িয়ে আছে দরজার মুখে, বেহার মতো যেন চেয়ে রইল সানির দিকে। গোলাপি ঠোঁট সামান্য ফাঁক হয়ে এলো আপনা আপনি। চোখে ঘুম আর বিস্ময়ের ছায়া। সারা এমন দৃষ্টি দেখে সানি একটু লজ্জায় পেল। লজ্জা এড়াতে গলা খাকিয়ে দিয়ে কাশি দিল সানি। এবার ঘোর কাটল। সারা তড়িঘড়ি করে চোখ সরিয়ে নিল। নিজের এমন আচরণের কথা ভেবে শুল কেমন শিউরে উঠল সংকোচ। মানুষটা এখনো কি ভাববে, এই চিন্তায় কপালে পর্যন্ত গরম হয়ে উঠেছে। সানির ঘাড় ঘুরিয়ে একবার আশেপাশে তাকিয়ে নিল। এরপর ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতর থেকে দরজা লাগানোর শব্দে সারা শুল যেন হালকা কেঁপে উঠল। নিশ্চয় মানুষটা এখন তার তাকিয়ে থাকা দেখে রসিকতা করবে। তার ধারণাটা সঠিক হলো। সানি ঠোঁটের কোণে হাসিয়ে নেই, বলল, কেমন লাগছে, মুখ ফুটে বল। নজর তো খুব ভালোইভাবে দিলি। সারা লজ্জা লুকাতে তৎক্ষণাৎ উল্টে ঘুরে দাঁড়ালো। গাল দুটো লাল হয়ে উঠেছে। নিজের আচরণ কথা ভেবে লজ্জায় মাটি মিশে যেতে ইচ্ছে করছে তার। তবুও জোর করাই দৃঢ়তার সঙ্গে বলল, নিজের লোকের উপর নজর লাগানো কিসের আবার। সারা এমন জবাবে ঠোঁট কামড়ে হাসলো সানি। সারা কোনোই ধরে নিজের দিকে ফেরালো। সারা আর চোখে মেলে তাকাচ্ছে না। তার রমণীর লজ্জা রাঙানো মুখ দেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। বেশ খানিকটা ঝুঁকে এলো। এবার সারা লজ্জা রাঙানো মুখটার নিকটে নিয়ে এলো নিজের মুখটা। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে শুধালো, আপনার আবদার যে রাখলাম, একটা ধন্যবাদ কিন্তু প্রাপ্য। সারা শোক পিটকিট করে তাকালো সানির দিকে। প্রথমে সানির কথায় অর্থ বুঝতে না পারলেও পরক্ষণে বুঝতে পেরেছে। লজ্জায় আবারও চোখ জোড়া নামিয়ে নিল। কাল রাত থেকে পানসে লোকটা হুট করে ভিন্ন রূপ ধারণ করেছে। সানি এমন আবদার করবে ঘুণাক্ষণেও ধারণা করতে পারেনি সারা। সানি এবার তার উজ্জ্বল শ্যামনাবর্ণ মুখটা আরও এগিয়ে নিয়ে এলো তার রমণীর লজ্জা রাঙানো মুখটার নিকটে। একদম ছোট বাচ্চার মতো কপালে কয়েকটি স্তর ভাঁজ ফেলে ব্যস্ত ভঙ্গিতে আবদার করলো বসলো সানি। কি হলো, আমার তাড়াতাড়ি বের হতে হবে। সানির এমন কাণ্ডে ফিক করে হেসে দিল সারা। সানি ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল সেই মুহূর্তেই। সারা হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে তার মোটা ভুজুগল নাচালো একবার। সকাল সকাল ভয়ানক বিপাকে ফেলতে চলে এসেছে মানুষটা। এই চেক শার্ট সানিকে সুন্দর মানিয়েছে। আগে হ্যাংলা পাতলা ছিল মানুষটা, এইরকম চেক শার্ট পরলে সব সময়। বহু বছর পর সানিকে পুরনো রূপ। সারা দৃষ্টি ফেরানো কষ্ট হয়ে যাচ্ছিল। তার কেনা শার্ট মানুষটা উজ্জ্বল শ্যামনা বর্ণর গায়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। এইদিকে সানির পারফিউমের সুবাস তীব্রভাবে হানা দিচ্ছে নাকে। মানুষটার গভীর চাহনি, আবার এমন আবদার, সব মিলিয়ে অস্থিরতা ফেলে দিয়েছে মেয়েটাকে। সানি ঝুঁকে তাকায়। দুজনের মুখ এখনো মুখোমুখি। কম্পিত হাতটা রাখলো সানির ডান গালে। টুপ করে সানির কপালে শুকনো গোলাপি ঠোঁট জোড়া দিয়ে শুয়ে দিয়ে বলে উঠল, থ্যাংক ইউ। সানির চোখ জোড়া বন্ধ করে নিয়েছিল তৎক্ষণাৎ। আজ মনের অস্থিরতা একটু বেশি। প্রিয় মানুষটা সন্নিক্ষণে চাইছে যেন। এমন অস্থিরতা কাজ করছিল 7 বছর আগে। সারাকে যেই দিন আঘাত করেছিল, আবার সেই দিন বিদেশে পাড়ি জমিয়েছিল সে। সেই ভয়ানক অস্থিরতা আজ আবার যেন গ্রাস করছে তাকে। কিন্তু তার রমণীতা তার অতি নিকটে, তবু এত অস্থিরতা কারণ সে বুঝল না সানি। বুকের ভিতর ভয়ানক অস্থিরতা তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। সে তোলপাড় সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে দুহাতে আঁকড়ে ধরল তার রমণীকে। বুকের সাথে মিশিয়ে নিতে চাইছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। সারা তার কোমল 2 হাতে আঁকড়ে ধরল সানিকে। সানির অস্বাভাবিক হৃৎপিণ্ডের আওয়াজ কানে বাজছে। আজ সানির আচরণ ভীষণ অদ্ভুত লাগছে। সম্পর্ক তাদের প্রায় 3 মাস পর হতে চলল। এমন আচরণ কখনো চোখে পড়েনি সারার। বরং এমন পাগলামি সে করে বসেছে, আর মানুষটা চুপচাপ পাগলামো সয়ে গিয়েছে। আজ হুট করে এমন আচরণে হিসাব মিলাতে পারল না সারা। সানি বুকের মাথা রেখে এসব হিসাব মিলাতে ব্যস্ত। সানি বুকে মাথা রেখে সারা মধুর কণ্ঠে বলল, কিছু হয়েছে আপনার? সানি এবার একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তৎক্ষণাৎ সারাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অপ্রস্তুত কণ্ঠেই বলে উঠল, কিছু না। সানি মুখে হাসি এনে এলোমেলো চুলগুলো এক হাতে আরও এলোমেলো করে দিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে নে, আমি আসছি এখন। সানি চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে সারা শার্টের কলার ধরে আটকালো। সানি ভুজুগল কুচকে তাকালো সারার দিকে। জিজ্ঞাসা কণ্ঠে বলল, কিছু বলবি? সারা শুকনো ঢোক গিলে বলল, আজ বিকেলের দিকে বাড়ি ফিরবেন, দেরি করবেন না। সানি মৃদু সুরে হাসলো একটু। হাসি মুখে ছোট করে জবাব দিল, আচ্ছা। সারা শুকনো ঢোক গিলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সানির মুখের পানে। কেন জানি মানুষটাকে ছেড়ে দিতে আজ মনটা সায় দিচ্ছে না মেয়েটার। আপাতত আঁকড়ে ধরে রাখার কোনো ক্ষমতা নেই, আবারও ছেড়ে দেওয়ার জন্য মনও সায় দিচ্ছে না। দুটানায় ভুগে সেভাবে দাঁড়িয়ে রইল সানি। আজও তার রমণী নীরবতা ভাষা বুঝে গেল চট করে। কপালে গাঢ় একটা চুম্বন খেল সানি। সানির কোমল স্পর্শে চোখ জোড়া বন্ধ হয়ে এলো সারার। সানি নরম কণ্ঠে আশ্বাস দিল, তাড়াতাড়ি বাড়ি ফিরাবো আমি। সারা চোখ মেলে তাকালো। তার মায়াবী চোখ জোড়া তখন লাভার মতো হয়ে উঠল, যেন ভিতরে কোনো অদ্ভুত অগুন জ্বলে উঠেছে। বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছিল মেয়েটার। প্রতিদিন নিঃশ্বাস যেন অস্থিরতার সাথে খেলছে। হাতের বাঁধন শক্ত হয়ে এলো।
সানি কি ভেবে শুকনো ঢোক গিলল, গলাটা শুকিয়ে আসছে এই মুহূর্তে কোনো বাধা মানার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার রমণীর গভীর দৃষ্টি যেন এই ক্ষমতা কেড়ে নিয়েছে নীরবে। ধূপ করে সারা সানির শার্টের কলার ছেড়ে দিল, কিন্তু সানি ঘনিষ্ঠতা বাড়ালো। এক হাত দিয়ে সারার ঘাড়ে স্পর্শ করে আঙ্গুলগুলো ধীরে ধীরে চলে গেল চুলের ভাঁজে। সারা ফেল ফেল করে তাকিয়ে রইল। সানির দৃষ্টি স্থির, গভীর, যেন তার চোখ আঁকড়ে ধরার এই অদৃশ্য জগতে আছে। দুজনের চোখে মিলল, এক মুহূর্তে তাদের অনুভূতি যেন ঘন হয়ে উঠল। ঝড়ের মতো আকর্ষণ নিয়ে সানি আঁকড়ে ধরল তার রমণীর শুকনো গোলাপি ঠোঁট জোড়ায়। সানি এই প্রথম গাঢ় স্পর্শে সারা চমকে উঠল, পুরো শরীর কেঁপে উঠল তৎক্ষণাৎ সানির এমন কোমল স্পর্শে। নারী সত্তা যেন শিহরণ দিয়ে উঠল পুরো শরীর জুড়ে। ঘোর কাটলো আগের সারা, নিজের নরম হাতে সানির গলা হাত জড়ালো, ঘনিষ্ঠতা বাড়ালো আরো। সানির মনের ক্লান্তি মুছে নিতে ব্যস্ত, ভয়ানক অস্থিরতা শান্ত করতে ব্যস্ত। সারা চোখের কোনায় এক ফোঁটা নোনা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ল। সানি সেই অবস্থায় সতর্ক হাতে মুছে দিল নোনা জলটুকু। তারপর তার কপালে কপালে ঠেকালো। দুজনে শ্বাস নিতে ব্যস্ত তখন। লজ্জায় আড়ষ্ট হয়ে চোখের পাতা নামিয়ে নিল সারা। সানি ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে অস্থির কণ্ঠে বলল, এই সীমা লঙ্ঘনের জন্য আপনি দায়ী। মেয়েটার লজ্জা দ্বিগুণ বৃদ্ধি পেল। সারা নিঃশব্দে লাজুক হেসে মুখ লুকালো সানির বুকে। সানি মৃদু সুরে লাজুক হাসল। সারার মাথা হাত রেখে শব্দহীন এক প্রতিশ্রুতি দিল সানি। দুজনের হৃদয় যেন এই মুহূর্তে একসাথে দৌড়াচ্ছে। সানি সারাকে একটু লজ্জায় ফেলতে ঠোঁটের কোণে দুষ্ট হাসি এনে বলল, আরও সীমানা লঙ্ঘন করার আগে যদি এই যুবককে ছেড়ে দিতেন। সারা ঝড়ের বেগে দ্রুত সরে উঠল, ঘুরে দাঁড়ালো। সানি মৃদু সুরে হেসে উঠল সারার এমন কর্মকাণ্ডে। মেয়েটা বেশ লজ্জা পেয়ে গেল এখন। মানুষটা অসংখ্য রূপের অধিকারী। তাদের সম্পর্কে প্রায় 3 মাস ঘুণাক্ষণেও এই রূপ সারা চোখের সামনে আসেনি। সানি পিছন থেকে সারার এলোমেলো চুলে হালকা টান দিতেই ব্যথায় কুকিয়ে উঠল। আবারও আগের স্বভাবে ফিরে এসেছে মানুষটা। সারা চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো সানির দিকে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে সারাকে চোখ মেরে দরজা খুলে বেরিয়ে এলো। লজ্জায় আড়ষ্ট 2 হাত মুখ লুকানোর চেষ্টা করলো মেয়েটা। শায়লা বেগম নিজের হাতে পায়েস রান্না করে সানিকে তুলে খাইয়ে দিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফেরার আদেশ দিয়ে দিয়েছে শায়লা বেগম। খানবাড়ির প্রবেশদ্বার বড় গেটের সামনে এসে দাঁড়িয়ে গেল সানি। কি ভেবে ঘুরে তাকালো দোতলা কর্নার বেলকনির দিকে। তার ধারণা সঠিক হলো, সারা দাঁড়িয়ে রয়েছে বেলকনিতে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। সানি ফিরে তাকাতেই লাজুক হাসলো মেয়েটা। সানি তার মিষ্টি হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল। সামনে তার জন্য গাড়ি অপেক্ষা করছে। চলবে, আজকে 3টা পার্ট দিয়েছি। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কালকেও 2 থেকে 3টা পার্ট দিতে পারি। তো সবাই পরবর্তী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।